ইন্টারনেট খুলে দেবার পর থেকে আমরা দেখছি কি বিভৎসতা, কি বিভীষিকাময় সেই দিনগুলো। আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, কলাম লেখা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে যে জেনোসাইড চালানো হয়েছে সেই কথাগুলো উল্লেখ করা হয়েছে। সরকারকে একটা অথরিটারিয়ান, একটা কর্তৃত্ববাদী সরকার হিসেবে তারা চিহ্নিত করেছে এবং সরকার প্রধানকে তারা স্বৈর শাসক হিসেবে উল্লেখ করছে। সারা পৃথিবী থেকে শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, তার সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এই আন্দোলনটা দমন করতে সরকার সক্ষম হয়নি। এই কারণে কারফিউ চলছে, এই কারণেই ফেসবুক ব্যবহার করতে দিচ্ছে না। গণমাধ্যমকে কিভাবে রেস্ট্রিক্ট করা হয়েছে সেটা সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে তার বক্তব্যেই পরিষ্কার হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে কথা বলছে, স্টেট ডিপার্টমেন্ট কথা বলছে, হোয়াইট হাউস কথা বলছে এবং জাতিসংঘের যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছে এই জেনোসাইড চালানোর সময় এই আন্দোলন দমন করার জন্য সেই রিপোর্টও প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সুতরাং সামনের দিনে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য কিংবা র্যাবের সদস্যরা তো ইতোমধ্যেই তারা রেড লিস্টে আছেন। ফলে তাদেরকে যদি বাংলাদেশে যেভাবে ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছে, তাদেরকে যদি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ব্ল্যাকআউট করা হয়, তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অনেক বড় একটা প্রশ্ন। সুতরাং সেনাবাহিনীকে আপনারা যে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন, তারাও কতদিন আসলে আপনাকে সার্ভ করবে, আপনার কথা শুনবে, সেটা নিয়ে প্রশ্ন আছে। ইতিহাসের নৃশংসতম বর্বরতা চালিয়ে আন্দোলন দমন করতে গিয়ে শেখ হাসিনা তার নিজের সরকারের বিপদ ডেকে এনেছেন। সারা পৃথিবীতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে শেখ হাসিনাকে একজন ডিকটেটর অর্থাৎ স্বৈর শাসক এবং তার সরকারকে একটা অথরিটারিয়ান গভর্নমেন্ট হিসেবে উল্লেখ করছে। ডিপ্লোম্যাট, আল জাজিরার মতো গণমাধ্যম থেকে শুরু করে ভারতের দি ওয়ার পর্যন্ত শেখ হাসিনাকে একজন স্বৈর শাসক হিসেবে উল্লেখ করছে। কাউকেই থামানো যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর, সবচেয়ে ক্ষমতাধর সিনেটর, তিনিও শেখ হাসিনার সরকারকে একজন স্বৈর শাসক এবং যা হচ্ছে এটাকে একটা জেনোসাইডের সাথে তুলনা করেছেন। সুতরাং সারা পৃথিবীতে শেখ হাসিনা ধিক্কৃত হচ্ছেন, তার সরকার ধিক্কৃত হচ্ছে। সুতরাং যে ঘটনাটা আসলে এই সরকার ঘটাতে চেয়েছে, যেভাবে আন্দোলনটা দমন করতে চেয়েছে, সেটা তার জন্য খুব ভালো কিছু বয়ে আনছে না এবং চারদিক থেকে চাপ শেখ হাসিনা সরকারের দিকে ধেয়ে আসছে। সবচেয়ে বড় বিষয় হলো ছাত্ররা এই আন্দোলনটা ছেড়ে দিচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন সমন্বয়ক যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, যাদের উপরে নির্মম নির্যাতন চালানো হয়েছে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং তাদের সাথে রিফাত রশিদ, তারা তাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়েছে এই আন্দোলনটা চলবে। কারণ সাধারণ মানুষ যেভাবে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের এই লড়াই তাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাতে ছাত্ররাও এখন সাধারণ মানুষের উপরে যে ব্রুটালিটি হয়েছে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে রাজপথে লড়াইটা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এবং পাশাপাশি 9 দফা যে দাবি আছে ছাত্রদের, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি আছে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং সেতুমন্ত্রীর পদত্যাগও রয়েছে। এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তারা ইতোমধ্যেই দিয়েছে এবং 52 জন সমন্বয়কের একটা যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে, যেখানে এই 9 দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে এবং এই দাবির ভিত্তিতে আন্দোলন চলমান থাকবে। ফলে আন্দোলনটা এত সহজে দমন করতে পারছে না প্রধানমন্ত্রী এবং তার সরকার। শেখ হাসিনা আজকে মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে এসেছিলেন পরিদর্শনে। তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন, এমন একটা রিপোর্ট আমি প্রথমে দেখলাম মানবজমিনে, যদিও কিছুক্ষণের মধ্যেই রিপোর্টটা সম্ভবত সরিয়ে ফেলা হয়েছে, রিপোর্টটা পরে আমি আর পাইনি। তিনি অনেক কষ্ট পেয়েছেন যেভাবে তার সরকার এদেশের জনগণকে নিয়ে উন্নতির সোপানে উঠছিলেন, সেই উন্নতির সোপান এখন ভেঙে পড়ছে এবং এই আন্দোলনটাই তার এতগুলো বছরের উন্নয়নকে ধ্বংস করে দিচ্ছে। দেশের অর্থনীতি যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেটাকে ধামাচাপা দিচ্ছে এখন এই আন্দোলনের নামে। এই আন্দোলন নামে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এমনকি প্রমাণিত হয়েছে। প্রথম আলো একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে সরকারি দলের
সরকারি দলের নেতাকর্মীরা কিভাবে আগুন দিয়েছে এবং তার জন্য তাদেরকে কিভাবে টাকার বিনিময় ঠিক করা হয়েছে, সেগুলো এখন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এবং ইন্টারনেট খুলে দেবার পর থেকে আমরা দেখছি কি বিভৎসতা, কি বিভীষিকাময় সেই দিনগুলো। আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, কলাম লেখা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে যে জেনোসাইড চালানো হয়েছে সেই কথাগুলো উল্লেখ করা হয়েছে। সরকারকে একটা অথরিটারিয়ান, একটা কর্তৃত্ববাদী সরকার হিসেবে তারা চিহ্নিত করেছে এবং সরকার প্রধানকে তারা স্বৈর শাসক হিসেবে উল্লেখ করছে। এবং এখন এই সরকারের এই ব্রুটালিটির পর এই সরকারকে সমর্থন দেয়া তার যারা চিহ্নিত বন্ধু তাদের পক্ষেও এখন আর সম্ভব হচ্ছে না, কারণ সারা পৃথিবীতে এই কারণে তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং যে সকল দেশ এই সরকারের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত, সেখানেও শেখ হাসিনা সরকারকে স্বৈর শাসক হিসেবে, নিকৃষ্টতম স্বৈর শাসক হিসেবে উল্লেখ করা হচ্ছে। অনেক রাজনীতিবিদ সেভাবেই শেখ হাসিনা এবং তার সরকারকে দেখছেন। ফলে তারাও এই সরকারের উপরে সমর্থন কতদিন অব্যাহত রাখতে পারবে, এই সরকারকে কতদিন ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে, কিংবা আদৌ সেই চেষ্টাটা তারা করবে কিনা, শেখ হাসিনার মতো একটা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে নিজেদের গায়ে কতটা কালি তারা মাখবে, সেটাও এখন একটা প্রশ্ন। ফলে সারা পৃথিবী থেকে শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, তার সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এই আন্দোলনটা দমন করতে সরকার সক্ষম হয়নি। এই কারণে কারফিউ চলছে, এই কারণেই ফেসবুক ব্যবহার করতে দিচ্ছে না। গণমাধ্যমকে কিভাবে রেস্ট্রিক্ট করা হয়েছে সেটা সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে তার বক্তব্যেই পরিষ্কার হয়। তো পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে এই সরকারই ইন্টারনেট বিচ্ছিন্ন রেখেছিল। তার মানে তারা নিজেরাই নিজেদেরকে দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত হিসেবে উল্লেখ করছে। কারণ ইন্টারনেট যারা বিচ্ছিন্ন করেছিল তাদেরকে দুর্বৃত্ত বলছে তারা, এবং এখন প্রমাণিত যে ইন্টারনেট আসলে তারাই বন্ধ রেখেছিল। তার মানে সরকার নিজেদেরকেই দুর্বৃত্ত ঘোষণা করেছে। এবং বণিক বার্তা আজকে সে সম্পর্কে একটা ডিটেল রিপোর্ট করেছে। আমার সর্বশেষ ভিডিওতে আমি এই কথাগুলো উল্লেখ করেছিলাম এবং এখন মূলধারার গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। ইন্টারনেট বন্ধ রাখার সাথে খাজা টাওয়ারে আগুন লাগার কোনো সম্পর্ক নেই, এবং বণিক বার্তা তো বলছে খাজা টাওয়ারে কিছুই হয়নি, সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পাশের একটা বিল্ডিংয়ে, সরকারি একটা ভবনে, সেখানে কিছু কেবল পুড়ে গেছে এবং সেটার সাথে এই ডেটা সেন্টারের কোনো কানেকশন নেই। সেটা একান্তই ওই নির্দিষ্ট বিল্ডিংয়ের, সেই সরকারি ভবনের বিভিন্ন লাইন। ফলে সরকার এতদিন যে মিথ্যাচার করেছে সেই বিষয়টা বণিক বার্তা পরিষ্কার করেছে। বণিক বার্তাকে এই জন্য ধন্যবাদ। তার মানে দেশের গণমাধ্যমকেও সরকার খুব বেশি দিন এভাবে দমিয়ে রাখতে পারবে না। ফেসবুক ব্যবহার করতে দিচ্ছে না এখনো সরকার। বিকল্প পদ্ধতিতে প্রায় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করছেন এবং সেখানে এই ব্রুটালিটির চিত্র ফুটে উঠছে, ভিডিও, ছবি প্রকাশিত হচ্ছে এবং সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমেও চলে যাচ্ছে এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলোর সাথে অ্যাফিলিয়েশন দরকার হয় একটা দেশের, সেই সংস্থাগুলোতেও চলে যাচ্ছে। এমনকি সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও অস্থিরতা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকার 8টা থানার ওসিকে বদলি করা হয়েছে এবং প্রথম আলো বলছে এই আন্দোলনকে কেন্দ্র করেই এই বদলিগুলো করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে অনেকেই এভাবে সরাসরি শিক্ষার্থীদের বুকে গুলি করা, সাধারণ মানুষের বুকে গুলি করার বিরোধিতা করছেন, অনেকেই অপারগতা প্রকাশ করছেন। তারা এটা করতে পারবেন না এমনটা অনেকেই নাকি জানিয়ে দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের খবরগুলো আমরা দেখতে পাচ্ছি। ফলে একদিকে ছাত্র জনতা এই সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে, সরকারের ভেতর থেকেও কেউ কেউ এই আন্দোলন দমন করতে অপারগতার কথা প্রকাশ করছেন এবং সারা পৃথিবী থেকেও এই সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সরকার এখন খুব একটা স্বস্তিতে নেই এবং সে যে কারফিউ তুলে নিতে পারছে না, সে যে পুরোপুরি ইন্টারনেট সংযোগ সচল করতে পারছে না, এটাই তার অনেক বড় প্রমাণ। সুতরাং সরকারকে আমরা হয়তোবা দেখছি তারা অনেক শক্তি দিয়ে এই আন্দোলন দমন করার চেষ্টা করছে, কিন্তু
প্রকৃতপক্ষে সবচেয়ে বড় বিপদ শেখ হাসিনা সরকার। চট্টগ্রামে শ্রমিক লীগের নেতার নির্দেশে বিআরটিসির 4 বাসে আগুন। শনিবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর নতুন পাড়ার বিআরটিসি বাস ডিপোতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ডিপোর 2টি বাস পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে আরও 2টি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সোহেল রানা নামে এক যুবক ডিপোতে আগুন দিয়েছে। সোহেলকে আটকের পর সে জানায়, বায়েজিদ থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলমের নির্দেশে এবং 4 লাখ টাকার লোভে এই আগুন লাগানো হয়। 22শে জুলাই সোমবার বিকেল 5টার দিকে নতুন পাড়ার বালুছড়া এলাকা থেকে দিদারুল আলমকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। মামলা দায়েরের পর দিদার ও সোহেলকে কারাগারে পাঠানো হয়েছে। আটক দিদারুল আলম হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের মাহবুবুল আলমের পুত্র, আর সোহেল রানা জয়পুরহাটের মৃত আশরাফ আলীর পুত্র। দিদার এক সময় বিআরটিসির ঠিকাদার ছিলেন। রুবেলের নামে বিআরটিসির এক ঠিকাদারকে হত্যার ঘটনায় তার ঠিকাদারি বাতিল হয়। সে মামলায় কারাগার থেকে বের হবার পর আবারও বিআরটিসির লাইসেন্স পেতে চেষ্টা করেছিলেন তিনি। আর গ্রেপ্তার সোহেল রানা এক সময় বিআরটিসির বাস ডিপোর কর্মচারী ছিলেন। পরে চাকুরি চলে যাবার পর লেগুনা চালাতেন আর দিদারের অনুসারী বলে পরিচিত ছিলেন। খোঁজ নিয়ে জানা যায় অগ্নিকাণ্ডের পর পুলিশ ও বিআরটিসি কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করেন। সেখানে দেখা যায় সোহেল নামে এক যুবক আগুন দিচ্ছে। পরে তাকে আটক করা হলে আগুন দেওয়ার কথা স্বীকার করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সূত্র জানায়, আটক সোহেল পুলিশের কাছে স্বীকার করেছেন শ্রমিক লীগের নেতা দিদারের নির্দেশে 4 লাখ টাকা চুক্তিতে তিনি ডিপোর বাসে আগুন দিয়েছেন। পরে বালুছড়া বাজারে ব্যক্তিগত অফিস থেকে দিদারকে গ্রেপ্তার করা হয়। এ অফিসে বসে তিনি বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করতেন। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা বলেন, তিনি নতুনপাড়া এলাকায় লেগুনা চালাতেন। প্রায় 15 দিন আগে তার লেগুনা চালানো বন্ধ হয়ে যায়। এতে তিনি আর্থিক সংকটে পড়েন। এরপর তিনি শ্রমিক লীগের নেতা দিদারের কাছ থেকে কয়েকবার আর্থিক সহযোগিতা নেন। এর মধ্যে শনিবার বেলা 2:30টার দিকে দিদার তাকে ডাক দিয়ে বাস পোড়ানোর প্রস্তাব দেয়। 5টি বাস পুরালে 4 লাখ টাকা দেয়া হবে বলে জানান। টাকার লোভেই তিনি ডিপোতে আগুন দেন। বিআরটিসির চট্টগ্রাম ম্যানেজার অপারেশন জুলফিকার আলী মানবজমিনকে জানায়, রাতের অন্ধকারে ডিপোর বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রথমে সোহেল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে দিদার নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। আগুনে 2টি গাড়ি পুড়ে ছাই হয়েছে আর 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। হাটহাজারী থানার ওসি তদন্ত নুরুল আলম মানবজমিনকে বলেন, বিআরটিসির ডিপোতে আগুন দেওয়ার ঘটনায় দিদার ও সোহেলের নামে 2জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের জন্য রিমান্ড চাওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব মানবজমিনকে বলেন, স্থানীয় কাউন্সিলরের সঙ্গে দিদারের দ্বন্দ্ব ছিল। মনে হচ্ছে সেই দ্বন্দ্বের জেরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তবে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সফর আলী বলেন, দিদারুল আলম স্বঘোষিত নেতা। তিনি শ্রমিক লীগের কেউ নন। তিনি সংগঠনের নাম বিক্রি করে অপকর্ম করেছেন। তিনি শ্রমিক লীগের পদধারী নেতা। তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারবে না। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।